রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের আজকে লাস্ট টপিক নিয়ে আলোচনা হবে। তোমাদের সিলেবাসে যে যে টপিকগুলো ছিল সবকটাই আমরা আগের ক্লাসগুলোতে কভার করে ফেলেছি। লাস্ট যে টপিকটা বাকি আছে হাইড্রোজেন বন্ড, সুতরাং আজকের ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে হাইড্রোজেন বন্ডটা আসলে কি। অনেক সময় দেখা যায় যে হাইড্রোজেন পরমাণু কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের একটা পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে। তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল বলতে আমরা মেনলি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদেরকে বুঝে থাকি। তো এদের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোনো হাইড্রোজেন পরমাণু যদি ওই একই মৌলের দ্বিতীয় আরেকটা পরমাণুর সঙ্গে অথবা অন্য কোনো উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে বিশেষ এক ধরনের বন্ধন গঠন করে যদি যুক্ত থাকে, তখন আমরা সেই বন্ধনকে বলছি হাইড্রোজেন বন্ড। দুটো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর মাঝখানে থেকে হাইড্রোজেন পরমাণুটা সেই দুটো পরমাণুর মধ্যে একটা ব্রিজ বা সেতুর মতন কাজ করে, এবং এই ধরনের বন্ডিংগুলোকে আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ডিং। যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এবং হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোপজিটিভ। সেখানে দেখো একদম ডান দিকের যে অণুটা রয়েছে সেখানে কিন্তু হাইড্রোজেন অলরেডি অক্সিজেন মানে হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ মৌল। তো অলরেডি ডান দিকের মলিকিউলে কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে। সেই অবস্থায় হাইড্রোজেন অন্য একটা মৌলের সঙ্গে, যেটা ইলেকট্রোনেগেটিভ পার্ট অর্থাৎ অক্সিজেন, সেই অক্সিজেনের সঙ্গে আবার একটা বন্ড ফর্মেশন করেছে এবং দুটো অণুর মধ্যে একটা ব্রিজের মতন কাজ করছে। তো সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি এবং এই ধরনের বন্ডকেই আমরা বলছি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কিভাবে গঠন হয়? যখন একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, সেটা অক্সিজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এদের সঙ্গে হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন বন্ধন ইলেকট্রন জোড় সেটা কিন্তু সেই তড়িৎ ঋণাত্মক মৌলের দিকেই বেশ খানিকটা সরে যায়। কারণ যেহেতু ইলেকট্রোনেগেটিভ, কাজে ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে আকর্ষণ করবে। ফলে তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে হাইড্রোজেন যে বন্ধনটার, সেটার নেগেটিভ চার্জ পায় তড়িৎ ঋণাত্মক মৌলটা এবং হাইড্রোজেন পরমাণু পায় পার্শিয়াল পজিটিভ চার্জ। যেহেতু ইলেকট্রন জোড় তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে বেশি সরছে, কাজেই সে হয়ে যাচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, ফলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে পার্শিয়ালি পজিটিভ। সে কারণে আমরা ছবিতে দেখছি, দেখো হাইড্রোজেনগুলোর মাথায় কিন্তু ডেল্টা প্লাস দিয়ে দেখানো হচ্ছে আর অক্সিজেনগুলো হয়ে যাচ্ছে ডেল্টা মাইনাস, যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। কাজেই এই রকম অবস্থাতে অণুটা দ্বিমেরু অণুতে পরিণত হচ্ছে। হাইড্রোজেনের কাছে থাকছে পার্শিয়াল পজিটিভ চার্জ, আর যেটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেটা ফ্লোরিন হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, সেখানে থাকছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ। তো এই রকম অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আকার যেহেতু তোমরা জানো খুবই ছোট, এবং নিউক্লিয়াস যেহেতু ইলেকট্রন দ্বারা স্ক্রিনিংয়ের কোনো ব্যাপার নেই হাইড্রোজেনে, কাজেই এই যে হাইড্রোজেনের কাছে আংশিক পজিটিভ চার্জ রয়েছে, তো এই আংশিক পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেন প্রান্ত অপর একটা অণুর কোনো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করে এবং একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হয়। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ যে ডান দিকের যে অণুটা রয়েছে সেখানে হাইড্রোজেন পরমাণু হোল্ড করছে পার্শিয়াল পজিটিভ চার্জ, এবং এই চার্জ নিয়ে সে অন্য একটা অণুর সবচেয়ে
মানে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল মানে অক্সিজেন যেটা রয়েছে, অক্সিজেনের কাছে তো পার্শিয়াল নেগেটিভ চার্জ রয়েছে, তো এই দুটো বিপরীত চার্জ পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করছে। এই যে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটার জন্যই তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ড, যেটাকে আমরা ডটেড লাইন দিয়ে শো করছি। তাহলে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোনো হাইড্রোজেন পরমাণু যদি অপর একটা, সেটা একই হতে পারে বা ভিন্ন হতে পারে, অপর একটা অণুর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে যদি স্থির তড়িৎ আকর্ষণে আবদ্ধ হয় বা যে বন্ধন গঠনের মাধ্যমে আবদ্ধ হয়, সেই বন্ধনকেই আমরা বলছি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে এই যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে, সেই একটা হাইড্রোজেন পরমাণু যদি না থাকে তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন হওয়া সম্ভব নয়। এবং উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সঙ্গে তাকে যুক্ত হতে হবে। একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলও কিন্তু আশেপাশে থাকতে হবে, তবেই কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন হবে। তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটাকে অবশ্যই আকারে ছোট হতে হবে, যত ছোট হবে তত বেশি হাইড্রোজেনকে স্ট্রংলি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের কিছু কন্ডিশনস। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই পরমাণুগুলো যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই এদের ক্ষেত্রে খুব কার্যকরী হাইড্রোজেন বন্ধন গঠন করতে এরা কিন্তু সক্ষম হয়। এফেক্টিভ হাইড্রোজেন বন্ড গঠনে এই অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন এরা কিন্তু সক্ষম হয়। তোমরা দেখবে ক্লোরিন এবং নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু প্রায় সমান, কিন্তু ক্লোরিনের থেকে নাইট্রোজেন ভালো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। যেহেতু ক্লোরিন পরমাণুর আকার বড় নাইট্রোজেনের তুলনায়, নাইট্রোজেন আকারে ছোট, সেই কারণে কিন্তু নাইট্রোজেন পরমাণু হাইড্রোজেন বন্ধন গঠনে বেশি এফেক্টিভলি কাজ করে। হাইড্রোজেন বন্ধনের কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম হাইড্রোজেন বন্ড সমযোজী বন্ধনের থেকে কিন্তু অনেক বেশি দুর্বল। হাইড্রোজেন বন্ধনের শক্তি বেশি হবে যদি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত যে পরমাণুটা তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়। মানে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে সেই পরমাণুর, হাইড্রোজেন বন্ডের শক্তিও কিন্তু তত বেশি হবে। হাইড্রোজেন বন্ধনের কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকে, বন্ডিং ডিরেকশন থাকে, এবং বহু সংখ্যক অণু এই হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে বড় একটা সংযোজিত অণু তৈরি করতে পারে। নেক্সট বলবো হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। দু রকমের হাইড্রোজেন বন্ড আমরা পড়ব। একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, একটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, দুটোই ইন্ট্রা করা আছে। ইন্ট্রা একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। যেটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড সেটাকে আমরা বাংলায় বলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, আর যেটা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড সেটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। অন্তঃআণবিক আর আন্তঃআণবিকের মধ্যে তফাৎটা কি? প্রথমে বলি ইন্ট্রামলিকিউলার কাকে বলা হচ্ছে। যদি একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হয় তখন আমরা তাকে বলছি অন্তঃআণবিক, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। যেরকম প্রথম ছবিটায় তোমরা দেখছো, একটাই অণুর কিন্তু বিভিন্ন পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে। আর কাকে বলছি আমরা ইন্টার? ইন্টার মানে হচ্ছে আন্তঃআণবিক, একই বা ভিন্ন যৌগের দুটো পৃথক অণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠন হয় তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারমলিকিউলার। যেরকম ডান দিকের ছবিটায় দেখো, দুটো ভিন্ন অণুর মধ্যে, দুটো পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে, তো এরা হয়ে যাচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। তো আমরা কতগুলো এক্সাম্পল দিয়ে দেখি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড কি করে হচ্ছে।
যেরকম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন ফ্লুরাইড। হাইড্রোজেন ফ্লুরাইড অণুসমূহের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে। HF যে অণু, সেখানে তীব্র তড়িৎ-ঋণাত্মক ফ্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক আধানযুক্ত থাকে এবং হাইড্রোজেন পরমাণু থাকে আংশিক ধনাত্মক আধানযুক্ত অবস্থায়। এরকম অবস্থাতে ধনাত্মক আধানযুক্ত হাইড্রোজেন পরমাণু অপর একটা HF অণুর ঋণাত্মক আধানযুক্ত ফ্লোরিন পরমাণুকে আকর্ষণ করে এবং অণু দুটোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হয়। এইভাবে বহু সংখ্যক HF অণু পরস্পরের সঙ্গে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে এবং তারা একটা অ্যাসোসিয়েটেড ফর্ম, একটা বড় অণুরূপে অবস্থান করে। কঠিন, তরল, গ্যাসীয় অবস্থাতে, 3 রকম অবস্থাতেই HF অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে আঁকাবাঁকা শৃঙ্খল রূপে বা বহু অণুক রূপে অবস্থান করে। আমরা এটাকে প্রকাশ করি থার্ড ব্র্যাকেটের মধ্যে HF লিখব, থার্ড ব্র্যাকেটের বাইরে দেব স্মল n, n ফর বহু সংখ্যক HF সেখানে রয়েছে। নেক্সট দেখাবো H2O, মানে জলের অণুর মধ্যে কি করে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। কঠিন এবং তরল অবস্থায় জলের অণুর আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হাইড্রোজেন পরমাণু অপর একটা জলের অণুর আংশিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত অক্সিজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এইভাবে বহু সংখ্যক জলের অণু মানে H2O অণু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বহু অণুক জলের মলিকুল গঠন করে। এটাকেও আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে H2O লিখে বাইরে স্মল n দেব। n মানে হচ্ছে অনেক সংখ্যক জলের অণু অ্যাসোসিয়েটেড ফর্মে রয়েছে। নেক্সট দেখাচ্ছি NH3 মানে অ্যামোনিয়া কিভাবে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। তরল অবস্থায় অ্যামোনিয়া অণুর হাইড্রোজেন পরমাণুটা থাকে আংশিক ধনাত্মক তড়িৎগ্রস্ত অবস্থায়। এই অবস্থাতে অপর একটা অ্যামোনিয়া অণুর আংশিক ঋণাত্মক যে নাইট্রোজেন পরমাণু আছে তার সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এইভাবে বহু সংখ্যক অ্যামোনিয়া অণু পরস্পরের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে অ্যাসোসিয়েটেড ফর্মে অবস্থান করে। নেক্সট ছবিতে দেখতে পাচ্ছ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড কিভাবে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে। বাষ্পীয় অবস্থায় CH3COOH এর যে দুটো অণু, ছবিতে তোমরা দুটো অণুকেই পাশাপাশি দেখতে পাচ্ছ, মাঝখানে রয়েছে হাইড্রোজেন বন্ড। এই দুটো অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে ডাইমার গঠন করে। ডাইমার মানে হচ্ছে দ্বি অণু। একটা অণুর OH গ্রুপের হাইড্রোজেন পরমাণু দেখো অন্য অণুর যে কিটোন গ্রুপ আছে সেই কিটোন গ্রুপের অক্সিজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে এবং ডাইমার গঠন হচ্ছে। এটা হচ্ছে বাষ্পীয় অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড কিভাবে ডাইমার গঠন করে তার ছবি হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে। তো এইগুলো হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কিভাবে ফর্ম করছে তার অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম। নেক্সট দেখব ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং কিভাবে ঘটছে। ইন্ট্রা মানে হচ্ছে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হচ্ছে, সেটা কি করে দেখা যাক। এবং এইভাবে যে একই অণুর মধ্যে ঘটছে এটাকে আমরা অনেক সময় চিলেশনও বলে থাকি, চিলেশন এফেক্টও আমরা বলে থাকি। এবং এই চিলেশনের জন্য কিন্তু অনেক সময় রিংও ফর্ম করে যায়। ঠিক আছে, তো এখানে যে দুটো এক্সাম্পল তোমাদের দেখানো হয়েছে, একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর একটা হচ্ছে স্যালিসালডিহাইড। অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো অর্থোনাইট্রোফেনলের যে অণু সেখানে OH আর NO2 এই দুটো গ্রুপ খুবই কাছাকাছি এবং খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফলে কি হচ্ছে, এদের মধ্যে
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব হচ্ছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, যেহেতু পাশাপাশি রয়েছে বন্ড ফর্মেশনে সুবিধা হয়েছে। সেরকমই স্যালিসালডিহাইডের ক্ষেত্রে খেয়াল করো, সন্নিহিত কার্বন, পাশাপাশি দুটো কার্বনের মধ্যে রয়েছে, একটায় রয়েছে OH আর একটায় রয়েছে CHO গ্রুপ। তো এই দুটো গ্রুপের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন সম্ভব হচ্ছে। এই যে একই যৌগের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এর প্রভাব কিন্তু অনেক সময় বিভিন্ন ধর্মের ওপর পড়ে। যৌগের যে বিভিন্ন ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, লীন তাপ, এইগুলোর ওপর কিন্তু এফেক্ট ফেলে। যেরকম একটা কেস বলি, ছবিতে দেখতে পাচ্ছ অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল দেখানো হচ্ছে। অর্থোনাইট্রোফেনলে কিন্তু দুটো সন্নিহিত কার্বনে OH গ্রুপ এবং NO2 গ্রুপ খুব সুবিধাজনক অবস্থানে থাকার জন্য তাদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন সম্ভব হচ্ছে, যেটা সম্ভব হচ্ছে না প্যারানাইট্রোফেনলে। কারণ এরা দেখো সন্নিহিত কার্বনে কিন্তু অবস্থান করছে না, ফলে এদের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন সম্ভব হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, এই যে পার্থক্যটা, অর্থতে ইন্ট্রামলিকুলার হচ্ছে, প্যারানাইট্রোফেনলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড সম্ভব হচ্ছে না। তার ফলে যে একটা খুব ধর্মে প্রভাব পড়ে সেটা হচ্ছে জলে দ্রাব্যতা। অর্থোনাইট্রোফেনল জলে কম দ্রাব্য হয়, কিন্তু প্যারানাইট্রোফেনল জলে অনেকটাই বেশি দ্রাব্য। এর কারণ হলো প্যারানাইট্রোফেনলে যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্মেশন সম্ভব হচ্ছে না, কাজেই বুঝতেই পারছো OH আর NO2 গ্রুপ, এই দুটো গ্রুপ মুক্ত অবস্থায় রয়েছে এবং OH গ্রুপ জলের মধ্যে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠনে সক্ষম হচ্ছে, যেটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে প্যারানাইট্রোফেনলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত না হওয়ায় এদের অণুগুলো কিন্তু জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এবং সেই কারণেই মেটা ও প্যারানাইট্রোফেনল, এই সেম কেস মেটার ক্ষেত্রেও হবে, মেটা এবং প্যারানাইট্রোফেনল কিন্তু জলে অপেক্ষাকৃত বেশি দ্রাব্য, আর অর্থোনাইট্রোফেনল ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড ফর্ম করে যাচ্ছে বলে জলের অণুর সঙ্গে আর হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে না, ফলে এরা হয়ে যাচ্ছে জলে কম দ্রাব্য। তাহলে এই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের ফলে যৌগের অণুগুলো যে সংযোজিত বা সংগুণিত হচ্ছে, এর ফলে কিন্তু যৌগের আণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং যৌগের আণবিক গুরুত্ব বৃদ্ধি পেলে আণবিক গুরুত্বের উপর নির্ভরশীল যে ধর্মগুলো, যেরকম গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, লীন তাপ, এগুলোও কিন্তু বৃদ্ধি পায়। আবার অনুসংখ্যার আপাতর হ্রাস ঘটে বলে যৌগের যে কলিগেটিভ প্রপার্টি, যেরকম স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন ইত্যাদির হ্রাস ঘটে। যেরকম আর একটা এক্সাম্পল বলি, যেরকম সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, এই দুজনের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড অপেক্ষা ফসফরিক অ্যাসিডের অণুতে কিন্তু OH বন্ধনের সংখ্যা অনেক বেশি। সেই কারণে সালফিউরিক অ্যাসিড অপেক্ষা ফসফরিক অ্যাসিডের অণু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অধিক মাত্রায় অ্যাসোসিয়েটেড কন্ডিশনে থাকে, এবং এই কারণেই ফসফরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অপেক্ষা অনেক বেশি গাঢ় হয়, অনেক বেশি সান্দ্র হয়। আর একটা কেস বলি, সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের সংকেত তোমরা জানো, CuSO4 5H2O। এদের কেলাসকে উত্তপ্ত করলে 4 অণু কেলাস জল কিন্তু সহজেই অপসারণ করা সম্ভব হয়, কিন্তু কেলাস জলের যে শেষ অণুটা, সেটা অপসারণের জন্য অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। তার কারণ এর স্ট্রাকচার যদি খেয়াল করো, দেখবে 4 অণু কেলাস জল Cu2+ আয়নের সঙ্গে সমযোজী বন্ধনে যুক্ত থাকে। অবশিষ্ট যে জলের অণু, সেটা কিন্তু
সালফেট আয়ন এবং 4 অণু কেলাস জলের 2 অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, যেটা ছবিতে তোমাদের পয়েন্টিং করে দেখানো হয়েছে, মোস্ট টাইটলি হেল্ড H2O মলিকুল। সালফেট অণুর সঙ্গে যুক্ত আছে এবং 4 অণু কেলাস জলের মধ্যে 2 অণু কেলাস জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে। তো একে বার করতে গেলে অনেক বেশি তাপশক্তি লাগে। 150 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে 4 অণু কেলাস জল সহজেই অপসারিত হয়, কিন্তু হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ যে কেলাস জলটা রয়েছে সেই শেষ অণুটাকে অপসারণের জন্য আরও বেশি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 250 ডিগ্রি সেন্টিগ্রেড মতন এক্সট্রা আমাদের তাপশক্তির প্রয়োজন হয়। তো এইভাবে হাইড্রোজেন বন্ডের কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক জায়গায় কিছু এক্সেপশনাল কেস রয়েছে, তোমাদের বইতেও অনেক তোমরা কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে হাইড্রোজেন বন্ড সংক্রান্ত। সেই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি তো এখানে কয়েকটা দেখালাম, এই ধরনের আরও কোয়েশ্চেন আনসার পরীক্ষায় আসে, সেগুলো হাইড্রোজেন বন্ড সংক্রান্ত ঘটনা, এবং সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকে মোটামুটি ক্লাসে রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন যে চ্যাপ্টারটা ছিল সেটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী আজকে শেষ।